ভেরি গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শারক্স ব্লগস। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু নতুন নতুন জিনিস। এখানে একটা গাছ, আমার পেয়ারা গাছ, যে গাছটার ডালটা কেটে ফেলেছেন। আমার খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট লাগছে, কারণ অনেক ছোট থেকে গাছটাকে আমি বড় করেছি। তো আপনারা যদি বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আর এই যে দেখুন, এই আমার মালবেরি গাছে একটা মালবেরি পেকেছে, তো মালবেরিটা তুলছি। তো আমার হাজবেন্ড বললেন উনি খাবেন, উনি যেহেতু চলে যাবেন, তো মালবেরিটা ওনাকে দিলাম, উনি খেলেন। এবং মালবেরিটা অ্যাকচুয়ালি অসাধারণ অসাধারণ মিষ্টি, খুবই মিষ্টি। বললো যে মিষ্টিটা একদম মুখে লেগে আছে। দেখুন মালবেরিটা পেকে গেলে ঠিক এরকম কালো হয়ে ডাল যায়। কাটাটা আমার একদম মানে পছন্দ হয় না। গুড মর্নিং। এই যে আমাদের সুকন্যা অফিসে যাচ্ছে, স্কুল। তো আমার অ্যাকচুয়ালি গাছের ডাল কাটলে খুব কষ্ট হয়। ডাল কাটাটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না, কিন্তু গাছটাকে বড় করার জন্য এবং শেক দেওয়ার জন্য ডাল কাটা জরুরি। তো এই ব্রাঞ্চটা কেটেছে, দেখা যাক এবার কতটুকু হবে। এই চতুর্দিকটা হবে টেবিল। বিকেলে আমরা বসে ফ্যামিলি পার্সন অথবা ফ্রেন্ডস টেন্স বসে আমরা চা নাস্তা খাবো, ওইটাকে টেবিল হিসেবে বানানো হবে। এইটার অর্ধেক দেখুন টাইলস করা আছে, বাকি অর্ধেকটা টাইলস করতে হবে। চতুর্দিকে চেয়ার দিয়ে তখন এটা বসা হবে। আর উপরে হচ্ছে আমার এই মালবেরি গাছটা, একদিকে মালবেরি গাছ, আর এই দিকটা আছে এটা দেখুন আশফল গাছ, আর এটা তো পেয়ারা গাছ দেখালাম, আর এইখানে এইটা হচ্ছে জামরুল গাছ। তো আমার হাজব্যান্ডের আরেকটা কথা উনি বলছেন যে এইখানে একটা সজনে গাছ লাগাতে চাচ্ছেন এই জায়গাটায়। এই জায়গাটা ফাঁকা আছে, এখানে আমার একটা পেঁপে গাছ আছে, কিন্তু পেঁপে গাছটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না, বাঁচবে কিনা। তো একটা সজনে গাছ লাগানোর চেষ্টা করব। আর ফল গাছের নিচে বসে বিকেলবেলা বা সকালবেলা চা খাওয়ার মজাটাই আলাদা। হলো দূর থেকে প্লেসটা। তো ঘাসগুলো এখনো দেয়া হয়নি, ঘাসগুলো দিয়ে যখন জল দিব তখন ঘাসগুলো বসে যাবে। ঘাসগুলো বসতে ধরুন 10 থেকে 15 দিন লাগবে, তখন বসে দেখতে গ্রিনারিটা খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আমার স্কিনে একটু প্রবলেম হয়েছে। আমি কলকাতায় হোমিও ডক্টর দেখাতে গিয়েছিলাম, লালবাজারের সবচেয়ে বড় হোমিও যে ডিসপেন্সারি, ওখানে একজন ভালো ডক্টর বসেন, তাকে দেখিয়েছি। উনি আমাকে মাত্র 2টো ওষুধ দিয়েছেন। মাইকক্স অ্যান্টি ফাঙ্গাল ড্রপস দিয়েছেন, যেটা 10 ড্রপসের মতো, আধা কাপ পানিতে দিয়ে এটা দিনে 2বার খাওয়ার পরে খেতে হবে। আর একটা মাত্র ট্যাবলেট দিয়েছেন, জোরব্যাক্স নামে একটা ট্যাবলেট। ওই ট্যাবলেটটা খেতে বলেছেন দিনে 3 বেলা। মাত্র 2টো ওষুধ দিয়েছে। অন্যদিকে আমরা যদি অ্যালোপ্যাথিকের কাছে যাই, মানে অনেক হিউজ ওষুধ দিয়ে দেয়, এবং এর মধ্যে অনেক মানে অ্যান্টিবায়োটিক থাকে। তো হোমিও আর অ্যান্টিবায়োটিকের যে ডিফারেন্সটা, হোমিও ওষুধগুলো কি করে আপনার, হোমিও ওষুধগুলো হচ্ছে আমাদের যে ডাইজেশনটা কে কোনো ক্ষতি করে না, এবং আমাদের বডি রেসিস্ট্যান্স পাওয়ারকে লোয়ার করে না, যেটা কিনা অ্যালোপ্যাথিকে করে। এবং যে অ্যান্টিবায়োটিক যেগুলো দেওয়া হয় বা ওই টাইপের মেডিসিনগুলো আমাদের ডাইজেশনটাকে নষ্ট করে দেয়, এবং দেখা যায় যে আমাদের বডি রেসিস্ট্যান্সকে অনেক কমিয়ে দেয়। অ্যাকচুয়ালি এই হোমিওপ্যাথি যে এটা প্রথমে শুরু করেছিলেন জার্মানির একজন ডক্টর, জার্মানির হ্যানিম্যান, উনি প্রথমে এটা শুরু করেছেন। আর হোমিওপ্যাথির মূল যে মানে ট্রিটমেন্টটা, সেটা হচ্ছে লাইক কিওরস লাইক। মানে হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্সের কারণে যদি কোনো একটা সিমটম দেখা দেয়, তাহলে সেই সাবস্টেন্সটা আবার হেল্প করে সেই সিমটমটা আমাকে কীভাবে রিমুভ করা যাবে। তো ওখানে যাওয়াতে অনেক সুবিধে হয়েছে। ওনারা অনেকগুলো বুকস আমাকে দিয়েছেন, এবং সেই বুকসগুলো উইদাউট এনি কস্ট, পুরো ফ্রিতে দিয়েছেন। হোমিওপ্যাথি কীভাবে সেলফ টেক কেয়ার করা যায়, মেডিসিন সম্পর্কে একটা আইডিয়া, এবং কি কি ধরনের রোগগুলোর সমাধান পসিবল, সেগুলো নিয়ে ওনারা আমাকে প্রায় 4-5টা বুকস দিয়েছেন। যে 90টি হোমিওপ্যাথিক ওষুধ, বিশেষ ওষুধ ডক্টর রেকওয়েগ অ্যান্ড কোং ওনারা বের করেছেন, এবং সেই বইটাও দিয়েছেন, এবং এটাও ফ্রিতে দিয়েছেন, যে মানুষ যেন অ্যাকচুয়ালি স্টাডি করে দেখতে পারে, যে জানতে পারে
কোন রোগটার কি ওষুধ বা কোন কোন রোগগুলো হোমিওপ্যাথিতে সমাধানযোগ্য আছে সেটা সম্পর্কে। তবে মানে ভালো হোমিও ডক্টর না হলে আবার উল্টাপাল্টা ওষুধ দিলে বা অরিজিনাল ওষুধ যদি আবার না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাজ করে না। তো আমি এলোপ্যাথিকের অনেক ডাক্তার দেখিয়েছি, ফাইনালি আমি এখন হোমিওপ্যাথিকে গেলাম, কারণ আমার এই স্কিনের প্রবলেমটা সলভ হচ্ছে না। আমার হাজবেন্ডেরও সক্স থেকে পায়ে ওনার অ্যালার্জিটির মতো হচ্ছে। এলোপ্যাথিক অনেক দেখিয়েছি কিন্তু কোনো কাজ করছে না, এই জন্য আমরা ফাইনালি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম। এবার দেখা যাক কতটা কি কাজ হয়। ওষুধটা ইউজ করতে শুরু করেছি, উনি বলেছে 3 মাস কন্টিনিউ করতে। এই যে বন্ধুরা দেখেন আমার হোমস্টের কি অবস্থা হয়ে আছে, সমস্ত ফুলকপি, টমেটো, এই যে দেখুন ছোট ছোট টমেটো সব উঠায় ফেলা হয়েছে, টমেটো গাছ, টমেটো, ধনেপাতা সব উঠানো হয়েছে। এই যে এখানে যত টমেটো গাছ ছিল সব তুলে ফেলেছে, এখন আবার মাটি ফেলছে পুরোটাতে। এই যে দেখাচ্ছি দেখেন, পুরোটাতে মাটি ফেলে দিচ্ছে, কারণ বর্ষা মৌসুম আসতেছে, যাতে বর্ষা মৌসুমে জল জমে না যায় সেই জন্য মাটি দিয়ে উঁচু করে এদিকে পাইপের লাইন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে জলটা বেরিয়ে যাবে। আর এই আমার মোসাম্বি গাছে নতুন করে ফুল চলে আসছে, মাটিতে দিলে তো আরও ভালো হবে। কিন্তু আমার অনেক খারাপ লাগছে যে আমি টমেটোগুলো সব খেতে পারলাম না, সেই টমেটো গাছগুলোকে তুলে ফেলা হয়েছে। এইখানে ধনে পাতা ছিল অনেকগুলো, সব তুলে ফেলা হয়েছে। শুধু এইখানে বেগুনের গাছগুলোকে রাখা হয়েছে, বেগুন ধরেছে বেশ ভালোই। এই যে দেখুন বেগুন, এই যে বেগুনগুলো ধরেছে, বেগুন গাছগুলো রেখেছে। এখানে একটা ব্রোকলি আছে, আর পুরোটাতে মাটি। এইখানে একটা বেগুন গাছ রয়ে গেছে, পুরোটাতে মাটি ফেলে দিয়েছে, লেভেলিং হবে। শুধু এইখানের ধনেপাতাগুলো রয়ে গেছে, যে ধনেপাতাগুলো আমি খেতে পারবো, কারণ এই জায়গাটা উঁচু আছে, তাই এই জায়গাটায় মাটি ফেলার প্রয়োজন হয় নাই। আর এখানে ছোট ছোট দেখা যাচ্ছে 2-3টা ফুলকপি আছে, আর বাকি সব তুলে ফেলেছে। খুবই মনটা খারাপ হচ্ছে। এখানে আরেকটা ব্রোকলি দেখা যায় হচ্ছে, লাউ গাছটা এই যে হচ্ছে, লাউ পাতা খেতে হবে, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা খাবো। খুবই খারাপ লাগছে যে ধনেপাতা, টমেটো কোনোটাই খেতে পারলাম না, অল্প কিছু খেয়েছি, বাকি সব তুলে ফেলেছে। দেখেন কি অবস্থা, নিয়ে যে বাড়িতে নিবে তাও নেয়নি। এই যে দেখেন ফুলকপি তুলে ফেলেছে, এই যে শালগমটা তুলে ফেলেছে। এই যে আমি অ্যালোভেরাগুলো লাগিয়েছিলাম, আমার অ্যালোভেরা গাছগুলো তুলে ফেলেছে। আলু লাগিয়েছিলাম, এই যে দেখুন আলুটাও তুলে ফেলেছে। পেঁয়াজ যতগুলো লাগিয়েছিলাম দেখেন পেঁয়াজের পাতাগুলো ধরে গেছিল, সেই পেঁয়াজগুলো সব তুলে ফেলেছে, প্রত্যেকটা পেঁয়াজ তুলে ফেলেছে। এই কি অবস্থা দেখুন, শালগমগুলো, অ্যালোভেরাগুলো সব তুলে নিয়েছে। আর এই যে এখানে একটা বিশাল বড় একটা হলুদ হয়েছে, এই দেখুন হলুদটা, এই বিশাল বড় হয়েছে। এটা কালকে ওয়াশ করবো। ওই বাড়িতে কিছু হলুদ হয়েছে, সেগুলো একসাথে তুলে সিদ্ধ করে দিব। আর সেই আমার ধনে গাছটা দেখুন কত ফুল এসছে, এগুলিতে ধনেও হচ্ছে, ছোট ছোট ধনে। এই যে দেখুন কি সুন্দর ধনে হচ্ছে। এই ধনিয়াগুলোই তুলে আগামী বছর এগুলোকে প্লেস করব। বেশ কয়েকটা গাছ হয়েছে। এই একটা ম্যাস হয়ে আছে, এটা পুরোটা ক্লিন হবে। আজকে সন্ধ্যার সময় এই মাটিগুলোকে লেভেলিং করা হবে। লেভেলিং করা হয়ে গেলে তখন এইবার আমি ক্লিনিং করব পুরোটা। এই যে দেখুন কি অবস্থা হয়ে আছে, পুরো নোংরা হয়ে আছে সব। আজকের বিকেলটা কিন্তু খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে বিকেলটা। বিকেলটা খুব সুন্দর, খুব একটা রোমান্টিক বিকেল। তো খুব বন্ধুদের নিয়ে চা খেতে ইচ্ছে করছে, কিন্তু আজকে আসেনি মৌ, শাহানা কেউই আসেনি, সুমাও আসেনি, একা একাই আছি। দেখছি মাগরিবের পরে নামাজ পড়ে চা খেতে ওদেরকে ডাকবো, আসে কিনা। তো বিকেলটাকে এনজয় করা যাবে। আগামীকাল রোশনের শেষ পরীক্ষা, এবং শেষ পরীক্ষা হচ্ছে বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষার আগে নাকি মাথা ওর হ্যাং হয়ে গেছে, বাংলা এত কঠিন সাবজেক্ট। তো আমাকে বলে অয়েল ম্যাসাজ করে দিতে, মাথায় হেড ম্যাসাজ করে দিলাম অনেকক্ষণ, করে দেওয়ার পরে তারপরেও হয় না, আরও অনেকক্ষণ করে দিলাম, করে দেওয়ার পরে বলে এখন ঠিক আছে এখন পড়তে যাও। তারপরে যখন পড়তে বসাচ্ছি তখনও দেখা যায় ঘ্যানার ঘ্যানার করছে, কারণ বাংলা সাবজেক্টটা পড়তে তার কোনো ইন্টারেস্টই নেই।
অথচ বাংলা হচ্ছে নিজের মায়ের ভাষা, বাংলা হচ্ছে নিজের দেশের ভাষা, বাংলা হচ্ছে নিজের ভাষা। তারপরে বাংলা ভাষার প্রতি বাচ্চাদের কেন যে মনোযোগ থাকে না, ইন্টারেস্ট থাকে না, বুঝি না। তবে বাংলা ভাষাটাকে আমার মনে হয় সাধু ভাষা না রেখে বইয়ে চলিত ভাষাটা রাখলে মনে হয় অনেক বেশি বাচ্চাদের জন্য ইজি হবে এবং বাচ্চারা পড়তে অনেক কমফোর্টেবল ফিল করবে। সাধু ভাষা দেওয়ার কারণেই বাচ্চাদের কাছে বাংলা ভাষাটা মানে অনেক কঠিন মনে হয় এবং ইন্টারেস্টটা ওরা হারিয়ে ফেলছে। ইংলিশের প্রতি অনেক বেশি ওরা আগ্রহী হচ্ছে, কারণ ইংলিশ ভাষাটা হচ্ছে অনেক ইজি করে উপস্থাপন করা হয় ছোট ক্লাসগুলোতে, যার জন্য ওরা ইজিলি কোপ আপ করতে পারে। কিন্তু বাংলা ভাষাটা দেখা যায় ছোট ক্লাসে এত কঠিনভাবে সাধু ভাষাগুলো ব্যবহার করা হয়, সংস্কৃত ভাষাগুলো ব্যবহার করা হয়, যার জন্য বাচ্চারা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। আজকে ফাইনালি হোমস্টেতে মাটিগুলো কেটে ওনারা লেভেলিং করে দিচ্ছেন এবং লেভেলিং করে এইখানে চেরি গাছটার গোড়াটায় বেশ নিচু হয়েছিল, বর্ষা মৌসুমে জল জমে যাবে, তো এই জন্য চেরি গাছের নিচেও বেশ একটু মাটি দিয়ে দিচ্ছে, কারণ মাটি অনেক এক্সট্রা বেঁচেছে তো সেই মাটিগুলো। আর এইখানে লেভেলিংয়ের কাজটা ওনারা করে ফেলেছে। কালকে সকালে আমি আমার পেঁয়াজ তা এগুলো সব লাগিয়ে দিব। পেঁয়াজগুলোর চারা গজিয়ে গেছে। এই যে দেখুন মাটিটা পুরোটাই মোটামুটি লেভেল হয়ে গেছে। এখন আর বর্ষা মৌসুমে জলটা জমবে না এবং গাছের গোড়াটাও তখন ভালো থাকবে, গাছের গোড়াও পচে যাবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটার ন্যূনতম কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে প্লিজ টেক্সট মি, আপনাদের মূল্যবান সাজেশন দিবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, গুড নাইট।